বন্ধুরা অজস্র প্রশ্ন রয়ে গেছে যে সাবজেক্টের ওপর নিয়ে, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স এবং ইনকাম ট্যাক্স হচ্ছে আমাদের শেয়ার মার্কেটের ক্ষেত্রে কোথায় কী লাগে, কত লাগে, হাজার হাজার প্রশ্ন এসছে, অনেকে প্রশ্ন করেছে বিভিন্নভাবে। তো আজকে বন্ধুরা এত বিশাল একটা ভাস্ট সাবজেক্ট এবং সেখানে এত রকম প্রশ্ন রয়েছে, এতগুলো সাবজেক্ট রয়েছে, ডিটেলস রয়েছে ওর মধ্যে, সেগুলো সম্ভব আধ ঘন্টার মধ্যে সব কিছু সম্ভব নয় কভার করা। খুব শর্টের আমি চেষ্টা করছি প্রতিটা বিষয়কে কভার করা যতটুকু সম্ভব। তো বন্ধুরা শুরু করার সময় বলে দিতে পারে এমন সাধারণ মানুষ যার ইনকাম ট্যাক্স সময় কোনো জ্ঞান নেই, সে কীভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেবে, কীভাবে সে কোথায় কীভাবে সে জমা করতে হবে, কীভাবে কোন জায়গায় ওল্ড রিজাইম কী, নিউজ রিজাইম কী, কীভাবে কোনটায় ইনভেস্ট করার ভালো, কোনটার ক্ষেত্রে কোন ধরনের ইনকাম ট্যাক্স রিটার্নে যাওয়া ভালো, কার জন্য ভালো, নিউ রিজাইমে কী কী সুবিধা রয়ে গেছে, কোন আন্ডারসেকশনে কী কী ধরনের ছাড় পাওয়া যায়, সে সঙ্গে ইনকাম ট্যাক্স স্ল্যাবগুলো কী কী, কখন লাগে, কার কাজে লাগে, ITR 2 কী, ITR 2 কোথায় লাগে, ITR 3 কী লাগে, এবং সঙ্গে সঙ্গে কোথায় কোনটা অ্যাপ্লিকেবল হবে। এবং ডিভিডেন্ড ট্যাক্স, এটা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করেছে, সুতরাং ওই ডিভিডেন্ড ট্যাক্স ব্যাপারটাও বক্তব্য রয়েছে। তো সেখানেও দেখতে হবে যে ডিভিডেন্ড ট্যাক্স কাদের লাগে, কোন কোন ক্ষেত্রে আইটি রিটার্ন দিতে হবে এবং সেখানে কত পর্যন্ত ডিভিডেন্ড ট্যাক্সের ছাড় পাওয়া যায়, এবং সঙ্গে সঙ্গে 15G 15H নিয়ে ব্যাপার কী সেটাও ব্যাপার জানার ব্যাপার রয়েছে। STT কী এবং STT কেন দিতে হবে, কাকে দিতে হবে, কত টাকা দিতে হবে পর্যন্ত দিতে হবে, এবং কোন কোন ক্ষেত্রে দিতে হবে। বিজনেস ইনকাম নিয়ে একটা ব্যাপার রয়েছে, বিজনেস ইনকাম আর স্পেকুলেটিভ ইনকাম, এই ধরনের ব্যাপার একটা পার্থক্য রয়েছে, সেই জিনিসটা কোথায় লাগে। এদের মধ্যে প্রচুর কনফিউশন রয়ে গেছে, যে অনেকের ক্ষেত্রে বলছে এমন দেখা গেছে যে বিজনেস ইনকামকে স্পেকুলেটিভ ইনকাম দেখানো হয়েছে বা স্পেকুলেটকে বিজনেস দেখানো হয়েছে, সেক্ষেত্রে IT ডিপার্টমেন্ট থেকে ফোন এসছে, তাদেরকে গিয়ে সেখানে ক্লিয়ার করতে হয়েছে সঙ্গে সঙ্গে, এরকম ধরনের ব্যাপার দেখতে পাচ্ছি। এই ভিডিওতে আমরা শুধুমাত্র ট্যাক্স ব্যাপারটা নিয়ে, ট্যাক্স কোনো কনসালটেন্ট হতে পারবেন না বন্ধুরা, কিন্তু আপনার নিজের ট্যাক্স নিজে ক্যালকুলেশন করা, অন্ততপক্ষে নিজের ভুল ত্রুটিগুলো ধরা, এবং সঙ্গে সঙ্গে একটা প্রাথমিক যে ধারণা তৈরি হওয়া, এই ভিডিওর মাধ্যমে আমরা সেই যে জিনিসটা আপনাদের করে দেবো। মার্কেটের ক্ষেত্রে কোন কোন জায়গাতে আমরা ট্যাক্স রিলিফ পেতে পারি, ট্যাক্স হারভেস্টিং কী কী, সে সমস্তগুলো জিনিস জানবো আমরা। ট্যাক্স হারভেস্টিং মিউচুয়াল ফান্ডে কীভাবে ইউজ করে, যে প্রচুর টাকা এখানে সেভ করা যায়, কীভাবে প্রচুর টাকা প্রতি বছর বাঁচানো যেতে পারে, এবং সেই প্রতি বছরে প্রচুর টাকা বাঁচিয়ে কোনো LTC ট্যাক্স ছাড়াই আপনি কোটিপতি হতে পারেন, সেই সম্পর্কটা, সেই ব্যাপারটা দেখা। সঙ্গে সঙ্গে ট্যাক্স সেট অফ কী জিনিস, ট্যাক্স সেট অফ করা যায়, সেক্ষেত্রে ট্যাক্স অফটা কীভাবে, LTCG STCG ট্যাক্স কী জিনিস সেটা একবার জানা। সঙ্গে সঙ্গে কোন ক্ষেত্রে LTCG হয়, কোন ক্ষেত্রে STCG হয়, কোন ক্ষেত্রে সেট অফ করা যায়, কার সঙ্গে কার সেট অফ করা যায়। ইন্ট্রাডে ডাইরেক্টলি খুব বেশি আমার উৎসাহ না থাকলেও ইন্ট্রাডে ট্যাক্সের উপর আমি আপনাদেরকে জানাতে পারবো, এবং মিনিমাম একটা আইডিয়া পাওয়া যেতে পারে ইন্ট্রাডে ট্যাক্স কীভাবে ক্যালকুলেশন হয়, কোন ক্ষেত্রে ইন্ট্রাডের ক্ষেত্রে ট্যাক্স ক্যালকুলেশন করা যায়, ইনকামটাকে কেন বিজনেস ইনকাম বলা যাবে কি যাবে না, কেন স্পেকুলেটিভ হবে কি হবে না। তারপরে আমরা এফএনও নিয়ে প্রচুর অনেকে ট্যাক্স ক্যালকুলেশন ব্যাপার থাকে, এফএনওর ক্ষেত্রে ট্যাক্স ক্যালকুলেশন কীভাবে হয় সেক্ষেত্রে দেখার ব্যাপারে, এফএনও প্রফিট কীভাবে ট্রিট করা হয়, কোন ক্ষেত্রে কোন স্ল্যাবে যায় সেটা দেখা। মিউচুয়াল ফান্ড যারা অনেকে করে রেখেছে, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কী কী ধরনের ট্যাক্স ক্যালকুলেশন কীভাবে হয়, যারা সাদা বাংলা ভাষায় ছোট করে সব কিছু বলা হয়েছে এই দুর্দান্ত ভিডিওটার মধ্যে। এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং অনেক ক্ষেত্রে অনেকটা নলেজ আপনাদের চটপট করে পাওয়া হয়ে যাবে, হাতের কাছে পেয়ে যাবেন, এবং আপনারা কিছুটা হলেও স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন। যে চ্যাপ্টারগুলো নিয়ে আজকে আলোচনা হবে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিটেলস, যেমন ITR 1, 2, 3 কোনটা কি, স্ল্যাব কি, ওল্ড নিউ রিজাইম কি, নেক্সট আমরা জেনে নেব ডিভিডেন্ড ট্যাক্স ব্যাপারটা কি, 3 নম্বর আমরা জেনে নেব LTCG STCG মধ্যে ডিফারেন্স কী আছে, এক্সাম্পল জেনে নেব। STT ব্যাপারটা কি একটু জেনে নেব, তার সঙ্গে ট্যাক্স হারভেস্টিং কী জিনিস একটু জেনে নেব, ইন্ট্রাডে ট্যাক্স কীভাবে ক্যালকুলেশন হয় খুব ছোট্ট করে জেনে নেব, এফএনও ট্যাক্স সামান্যভাবে জেনে নেব, লস সেট আপ কীভাবে করা যায় সেগুলো জেনে নেব। সুতরাং এই 8খানা চ্যাপ্টারকে আমরা একটা করে কভার করতে যাবো। তো আসুন বন্ধুরা ফার্স্ট চলে আসা যাক শর্টে প্রথম যে সাবজেক্টটার উপর আমরা এবার মোটামুটি যে চ্যাপ্টারগুলো নিয়ে একটু আলোচনা করে নেবো। প্রথম হচ্ছে একটা ইকুইটি ডেলিভারি ব্যাপারটা দেখতে হবে, আমাদের যে ট্যাক্স অন শেয়ার মার্কেট ইনকাম, এই ব্যাপারটার মধ্যে কী কী আছে ট্যাক্স লাগছে। 1 নম্বর ইকুইটি ডেলিভারির ক্ষেত্রে, 2 নম্বর হচ্ছে ইন্ট্রাডের ক্ষেত্রে, 3 নম্বর এফএনওর ক্ষেত্রে কী হতে পারে, ডিভিডেন্ড ট্যাক্স কি, লস সেট অফ কীভাবে হয়, STT কী হয়, ট্যাক্স হারভেস্টিং কী ব্যাপার। ইকুইটি ডেলিভারি কী জিনিস, ইকুইটি ডেলিভারি ব্যাপারটা নিয়ে একটু আমরা জেনে নিতে হবে। ইকুইটি ডেলিভারির ক্ষেত্রে কী কী জিনিস, ইকুইটি ডেলিভারি বলতে কী বোঝায়, ইকুইটি ডেলিভারি বলতে বোঝাচ্ছে যেগুলোকে আপনি আজকে কিনছেন এবং হয় সেটা আপনি রেখে দিন শর্ট টার্মের জন্য অথবা লং টার্মের জন্য। এইখানে আপনার হচ্ছে LTCG ব্যাপারটা চলে আসছে, বা আপনি শর্ট টার্মের জন্য STCG এই ব্যাপারটা, আপনি লং টার্ম যদি গেইন করেন সেক্ষেত্রে ব্যাপার থাকে, আর একটা আপনার হচ্ছে STCG যেটা হচ্ছে শর্ট টার্ম গেনের ব্যাপার থাকছে। তো এটা হলো ইকুইটি ডেলিভারি। এবার ইকুইটি ডেলিভারি ছাড়া এক্ষেত্রে ম্যাক্সিমাম লং টার্মেই হয়। আচ্ছা, ইন্ট্রাডে নেক্সট চলে আসছে, এটা সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে ইকুইটি ডেলিভারি ইউজ হয়। নেক্সট হচ্ছে ইন্ট্রাডের কথার অর্থ কি, ইন্ট্রাডে হচ্ছে আপনি যখন আজকে নিচ্ছেন, ট্রেডিং করছেন এবং সেটা আজকেই আপনি বিক্রি করে দেবেন, সেক্ষেত্রে আপনি যে প্রফিট হবে বা লস হবে সেক্ষেত্রে সেই হিসেবে ট্যাক্স ক্যালকুলেশন হবে। তো সেক্ষেত্রে আপনি যদি হয় সেটা হচ্ছে, এটাকে আমরা বলবো বিজনেস প্রফিট।
এটাকে আমরা বলছি বিজনেস প্রফিট হিসেবে কাজ করে। তো নেক্সট আমরা চলে আসছি থার্ড ফেজ, সেটা হচ্ছে এফএনও। এফএনও একটা সেট আপ তৈরি হয়, একটা বেট করা হয় অপশন এবং ফিউচারের উপরে, তো সে একটা ট্রেডিং করা হয়, এই জন্য একে বলা হয় বিজনেস ইনকাম, এর উপর ধরা হয় একে। নেক্সট আমরা শর্টে চলে আসছি নেক্সট পার্টে, সেটা হচ্ছে যে ইকুইটি ডেলিভারি যখন আমরা, এর ক্ষেত্রে কী ধরনের আমরা রুলস আছে, এক্ষেত্রে আমরা কী ধরনের রুলস রয়েছে আমরা যেটা বলে নিচ্ছি সেটা হচ্ছে একটাকে আমরা বলছি এলটিসিজি। এলটিসিজি বলতে কী বোঝাচ্ছে? এলটিসিজি হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন। যখন এটা 1 বছর বা তার বেশি সময় ধরে, 1 বছর বা তার বেশি সময় ধরে যখন কোনো হোল্ড করা হয়ে থাকে কোনো একটা ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকে, তখন সেটাকে বলা হয় এলটিসিজি। লং টার্ম গেইনের ক্ষেত্রে আমরা যখন ধরে নিই, সেক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিচ্ছি যে একটা হয় লং টার্মের ক্ষেত্রে আমরা যখন ধরে নিচ্ছি তখন সেটা হচ্ছে 10% ধরে নেবো। আচ্ছা, নেক্সট পরে এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝাবো। নেক্সট যেটা সেটা হচ্ছে এসটিসিজি। এসটিসিজির ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে লেস দ্যান যখন 1 ইয়ার হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ধরে নেবো এটা শর্ট টার্ম, এবং এই শর্ট টার্ম হওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু 15% গেইনের ওপরে হবে, আপনি যে প্রফিট পাবেন তার উপরে 15% ধরা হবে। এবার নেক্সট চলে আসছে এসটিসিজির ক্ষেত্রে 1 লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়, 1 লাখ, কিন্তু 1 লাখ টাকা ছাড় পাওয়া যায়, কিন্তু তারপরে যেটুকু হবে তার উপরে 10% ক্যালকুলেশন হয়, কিন্তু এসটিজিসের ক্ষেত্রে কোনো রকম কিন্তু সেরকম ছাড় হয় না। নেক্সট চলে আসবো নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট হচ্ছে এসটিজির ক্ষেত্রে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে রিবেট। এর ক্ষেত্রে যেটা পাওয়া যেতে পারে সেটা হচ্ছে রিবেট পাওয়া যেতে পারে। রিবেটের ক্ষেত্রে, রিবেটে আগে আমাদের যেটা নিয়ম ছিল সেক্ষেত্রে ছিল রিবেট যেটা হতো, রিবেটের ক্ষেত্রে আমরা দেখতাম সেটা হচ্ছে 12,500 টাকা পর্যন্ত রিবেট ছাড় পাওয়া যেত, যেটা এখন নিউ রিজাইমে যেটা টাকা পর্যন্ত ছাড় এখন এই সিস্টেমে চলে এসছে। তো বন্ধুরা এইটা পর্যন্ত বোঝা গেল। নেক্সট আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে চলে আসছি দ্যাট ইজ ইন্টারডে। ইন্টারডের ক্ষেত্রে কথার অর্থ হচ্ছে আপনি যখনই মার্কেট শুরু হচ্ছে তখন থেকে সারা দিনের মধ্যে আপনাকে বাই এবং সেল অথবা বাই এই যে কোনো একটাতে আপনাকে করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে একে বলা হচ্ছে স্পেকুলেটিভ ইনকাম ট্যাক্সের এদের মত অনুযায়ী এই ধরনের বলা হয় স্পেকুলেটিভ বিজনেস। তো স্পেকুলেটিভ যখন সেই স্পেকুলেটিভ ইনকাম বলা যেতে পারে এটাকে, এই স্পেকুলেটিভ ট্রিট করা হবে অ্যাজ এ বিজনেস। তো বিজনেস হিসেবে যখন আমি এটাকে ট্রিট করছি, সুতরাং বিজনেসের যে ধরনের যে আইটিআর, সেই আইটিআর অনুযায়ী ফেলা হবে আইটিআর 3-তে, এবং সঙ্গে সঙ্গে নট অনলি দ্যাট, সেখানে যে ইনকাম ট্যাক্সের স্ল্যাব থাকছে সেই মতো ট্রিট হবে। যেটা হবে সেটা হচ্ছে ব্রোকারেজ এক্সপেন্সেস, আর যে সুবিধাগুলো পাওয়া যায়, যেটা মনে করা যেতে পারে ব্রোকারেজ যে এক্সপেন্সেসগুলো হচ্ছে, ট্রেডিংয়ের যে এক্সপেন্সেসগুলো আসছে, এক্সপেন্স যেগুলো ইন্টারনেট রিলেটেড এক্সপেন্স, ট্রেডিং এক্সপেন্স, ব্রোকার এক্সপেন্স, অথবা কোনো সফটওয়্যার যে এক্সপেন্সেস হয়েছে, সেই সমস্তগুলো কিন্তু এর আন্ডারে ডিডাকশন পাওয়া যেতে পারে বা ছাড় পাওয়া যেতে পারে। তো বন্ধুরা নেক্সট পয়েন্টে চলে আসবো, সেটা হচ্ছে এফএনও। এটা হয়ে গেল নেক্সট পার্ট। নেক্সট আমরা চলে আসবো সেটা হচ্ছে এফএনও। এফএনওর ক্ষেত্রে বিজনেস ইনকাম বলে বলা হচ্ছে। আমরা এর ক্ষেত্রে দেখেছি স্পেকুলেটিভ, আর এর ক্ষেত্রে আমরা বলছি এটাকে বিজনেস ইনকাম। তো বিজনেস ইনকাম হিসেবে যেখানে হচ্ছে সেখানে কিন্তু ট্রিটমেন্টটা সেরকমভাবেই হবে, আর অ্যাজ পার এখানে যে ক্যালকুলেশন হবে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব আছে সেই ট্যাক্স রেট, সেই স্ল্যাব অনুযায়ী কিন্তু এই ট্রিটমেন্টটা হবে। সুতরাং এইটা মিনিমাম একটা আইডিয়া দেওয়া হলো। নেক্সট পয়েন্ট চলে আসছি, সেটা হচ্ছে ডিভিডেন্ড ট্যাক্স, যেটা নিয়ে অনেকের কোয়ারি ছিল। ডিভিডেন্ড ট্যাক্স, এটার ক্ষেত্রে এই ব্যাপারটা কী? ডিভিডেন্ড ট্যাক্সের ক্ষেত্রে আমরা চলে আসছি, এটাকে কিন্তু কোনো ক্যাপিটাল গেইন নয়। ক্যাপিটাল গেইন বলতে আমরা কী বোঝাই? যখন আমরা ইকুইটির ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার কোনো একটা ইনস্ট্রুমেন্টকে বাই করেছি, কোনো স্টককে কেনা হয়েছে, তারপর এটা সেল করা হয়েছে, সেটাকে যখন পার্টিকুলার প্রফিট যেটা হচ্ছে, গেইন হচ্ছে, সেটাকে বলছি ইকুইটি ডেলিভারিতে। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু এটাকে ক্যাপিটাল গেইন বলা যাচ্ছে না। এবারে ডিভিডেন্ড ট্যাক্সের ক্ষেত্রে কত টাকা পর্যন্ত? 5,000 টাকা পর্যন্ত। 5,000 টাকা পর্যন্ত, 5,000 টাকার মিনিমাম যদি যদি এটাকে 5,000 টাকার মিনিমাম, 5,000 কম যদি কেউ ডিভিডেন্ড পেয়ে থাকে, সেক্ষেত্রে তার কিন্তু কোনো মতেই ট্যাক্সের ক্যালকুলেশন হচ্ছে না, কিন্তু এটাকে আদার ইনকাম বলে একটা হেড যাচ্ছে আমাদের ইনকাম ট্যাক্সের মধ্যে, সে আদার ইনকামে কিন্তু শো করতে হবে। বেশি হলে আগে যে আমাদের সিস্টেমটা ছিল, আগে নিয়ম ছিল ডিডিটি অর্থ হচ্ছে আগে যখন যে কোম্পানিটা স্টক সেল করছে, সেই কোম্পানিটা অটোমেটিক নিজেরাই নিজেরা ডিডাক্ট করে দিয়ে আমাদের কাছে পাঠাতো। ফলে কী হতো? আমাদেরকে আলাদা করে কোনো ট্যাক্স দিতে হতো না।
কিন্তু এখন যে সিস্টেমটা হয়েছে, সে বড় টাকা 10 কোটি টাকার ওপরে যখন হয়ে যাচ্ছে তখন সেটাকে আলাদা হিসেব হচ্ছে, নর্মালি দিতে হতো না। কিন্তু এখন যে হিসেবটা হচ্ছে সেই হিসেব অনুযায়ী কিন্তু যখনই ট্যাক্স ক্যালকুলেশন হচ্ছে তখন এর ওপরে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করে আমাদেরকে জমা দিতে হচ্ছে। এর ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে 10% রেটে ট্যাক্স ক্যালকুলেশন হয়। মানে কারোর যদি 5,100 টাকা তার যদি ডিভিডেন্ড পেয়ে থাকে, তার ক্ষেত্রে কিন্তু 510 টাকা তার কিন্তু ক্যালকুলেশন হবে ইনকাম ট্যাক্সে, এবং সেইটা হচ্ছে হিসেব। আর এছাড়া যদি 5,000 কমও হয় সেক্ষেত্রে কিন্তু আদার ইনকাম হিসেবে এটাকে ট্রিট করতে হবে। তো নেক্সট চলে আসবো বন্ধুরা নেক্সট পয়েন্টে, যে এটা হচ্ছে যদি 15 আমরা 5,000 কম যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ট্যাক্স ছাড়ের ক্ষেত্রে করতে পারি, অথবা আমরা 15G অথবা 15H এই দুটো আমরা কিন্তু ইউজ করতে পারি। এবং যদি আমরা কোম্পানির কাছে 15G বা 15H দিয়ে দিই সেক্ষেত্রে কোম্পানি কোনো ট্যাক্স চার্জ কাটছে না। কিন্তু ব্যাপারটা দাঁড়াচ্ছে এবারে বন্ধুরা, এইখানে ব্যাপারটা বলে দেওয়া, একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। যেরকম যদি আমরা মনে করি কেউ যদি 5,000 টাকা পায় ট্যাক্স, এখানে ডিভিডেন্ড পেলো, তা সেক্ষেত্রে তার ক্ষেত্রে যখন 5,000 পর্যন্ত কোম্পানি মানে স্টকের যে কোম্পানি সে কিন্তু কোনোটা ডিভিডেন্ড কাটছে না, স্ট্রেট 5,000 টাকা ক্রেডিট করে দিচ্ছে যে রয়েছে ইনভেস্টর তার অ্যাকাউন্টে। এইবারে এখানে অটোমেটিক্যালি অ্যাজ পার দ্য স্ল্যাবে কেউ তো 5% স্ল্যাবে আছে, কেউ আছে 10-এ আছে, কেউ আছে 15-এ আছে, কেউ আছে 20%-এ। সেই পার্টিকুলার স্ল্যাবে গিয়ে তারটা পড়ছে এবং সেই স্ল্যাব অনুযায়ী এই টাকাটা সেইখানে গিয়ে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। কিন্তু যদি উল্টো কেসে এরকম হয় কোনো একজনের এই টাকাটা 5,000 টাকা যেটা রয়েছে 5,000 জায়গায় 5,200 হয়েছে পেয়েছে, সেক্ষেত্রে অটোমেটিক্যালি 520 টাকা কোম্পানি মাইনাস করে দেবে এর থেকে, করে দিয়ে সেই পরিমাণ টাকাটা 4,680 টাকা পাঠিয়ে দেবে অ্যাকাউন্টে। এইবারে এই যে 520 টাকাটা এইটা কিন্তু পরবর্তীকালে যদি দেখা যায় যে তার ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে এক্সামিশনের মধ্যে পড়ছে, সে কিন্তু ক্লেম করতে পারে এবং ক্লেম করে সে কিন্তু টাকাটা রিকভার করে নিতে পারে। তো ফাইন, নেক্সট পয়েন্ট চলে যাব আমরা পরের দিকে, এবং সেটা হচ্ছে সেটা হচ্ছে লস সেট অফ। লস সেট অফ ব্যাপারটা কি জানার আগে সেটা ব্যাপারটা জানতে গেলে তাহলে আমাদের আগে একটু ইকুইটিতে আসতে হবে, তারপরে একটু ইন্ট্রা এবং একটু এফএনওর মধ্যে ঢুকতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে সেট অফ লস আমরা তো জানি যে যখন গেইন হচ্ছে, যখন গেইন হয় তখন তার এগেনস্টে আমাদেরকে ইনকাম ট্যাক্স দিতেই হবে। কিন্তু ঘটনা হচ্ছে এরকম যদি ক্ষেত্র থাকে যেখানে লস হলো, যেখানে লাভের বদলে সেখানে দেখা গেল এর থেকে লস হয়ে গেছে, তার মানে লস হলে কি হবে, লাভ হলে তো ট্যাক্স দিতে হচ্ছে, তাহলে লস হলে কি ট্যাক্স তাহলে কি মাইনাস হবে? তো এইখানে হচ্ছে প্রশ্নটা ইয়েস, এইখানে হচ্ছে হ্যাঁ। এবং সেক্ষেত্রে কি করা যায়, এক্ষেত্রে কিন্তু যে লসটা হচ্ছে সকল সেইটা ক্যালকুলেশন করা যায়। তো ব্যাপারটা আমরা সেটা জানবো। সেট অফ ক্ষেত্রে কি হয়, সেট অফ ক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে যদি লস হয়, লস তো হতে পারে কি শর্ট টার্ম গেইন হতে পারে বা লং টার্ম গেইন হতে পারে। কিন্তু শর্ট টার্মের ক্ষেত্রে যদি লস হয়ে যায় সেক্ষেত্রে কী করে আমরা সেট অফ করব, আর লং টার্মের ক্ষেত্রে কীভাবে সেট অফ হবে সেটা জানার জন্য আগে আমাকে একটুখানি জেনে নিতে হবে ইন্ট্রাডের ক্ষেত্রটা। ইন্ট্রাডের ক্ষেত্রে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে এদের যে হিসেবটা ইনকাম ট্যাক্সে বলছে সেটা হচ্ছে ইন্ট্রাডেকে একটা স্পেকুলেটিভ বিজনেস বলছে, যেটা আমি আগে বলেছিলাম, একে আমরা বলছি একটা স্পেকুলেটিভ বিজনেস। তো সেক্ষেত্রে কি হচ্ছে এদের ক্ষেত্রে কিন্তু ট্যাক্স চার্জ হচ্ছে 30% রেটে কিন্তু এর ট্যাক্স চার্জ করব। এবং সঙ্গে সঙ্গে আমরা দেখছি সেটা হচ্ছে 4 বছর ধরে 4 ইয়ার্স পর্যন্ত এটাকে আমরা সেট অফ করতে পারবো। এই যে সেট অফ আমরা বলছি এই ব্যাপারটাই কি দাঁড়াচ্ছে সেটা একবার জেনে নেব। তো সেট অফ করার সঙ্গে আরেকটা জিনিস জানা সেটা হচ্ছে এটা কিন্তু অন্য কারোর সঙ্গে সেট অফ করা যাবে না, সেট অফ অন্য কারোর সঙ্গে করা যাবে না, সে ব্যাপারটা একটু জেনে নিতে হবে। এবং এর ক্ষেত্রে আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে ITR 3, যেটা আমি পরে বলছি ITR 1, 2, 3 সেটা জানার জন্য ITR 3-তে এই রিপোর্টটা জমা দিতে হবে। তো নেক্সট চলে আসছি যে পয়েন্ট সেটা হচ্ছে STCG। যখন আমার শর্ট টার্মে কোনো লস হচ্ছে তখন আমি কিন্তু শর্ট টার্মেরই কোনো প্রফিটের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবো, অন্য কোনো প্রফিটের সঙ্গে কিন্তু এটা অ্যাডজাস্ট হবে না। সেম ওয়ে শর্ট টার্ম গেইন যদি লস হয় সেক্ষেত্রে কিন্তু লং টার্ম গেইনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছি। কোনো এক বছর যদি পার্টিকুলারলি আমাদের দেখা যায় 10,000 টাকা লস হয়ে গেছে, মাইনাস হয়েছে, তো সেটা নেক্সট আমরা যখন দেখে নেব, নেক্সট আমরা এইটাকে কি দেখব যে এটা কিভাবে অ্যাডজাস্ট করা যায়। নেক্সট ইয়ারে যদি প্রফিট হয় সেক্ষেত্রে আমরা কিন্তু প্রফিটের সঙ্গে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো কিন্তু
যদি এলটিসিজিতে কোনো লস হয়ে থাকে, লং টার্ম রাখা হয়েছে, লস হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোনো যে শর্ট টার্ম যে কোনো গেইন হলো তার সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো না, আমাকে কিন্তু লং টার্মের সঙ্গে সেট অফ করতে হবে, এটাকে মনে রাখতে হবে। যদি কোনো অ্যাডজাস্টমেন্ট হয় ইনকাম ট্যাক্সের, সেক্ষেত্রে এসটিসিজির ক্ষেত্রে লস এসটিসিজির সঙ্গে হবে, এসটিসিজির লস এলটিসিজি হতে পারে, কিন্তু এলটিসিজি কোনো লস সেখানে কিন্তু এসটিসিজির সঙ্গে অ্যাডজাস্ট করা, সেট অফ করা যাবে না। নেক্সট হচ্ছে ইন্টারডে লস। ইন্টারডে লস কিন্তু এলটিসিজি বা এসটিসিজি কারোর সঙ্গে অ্যাডজাস্ট করা যাবে না, সেট আপ করতে গেলে ইন্টারডে যে প্রফিট হচ্ছে নেক্সট ইয়ার আগামী 4 বছরের মধ্যে যে প্রফিটটা হবে সেই প্রফিটের সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। এগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই 8 বছরের মধ্যে অ্যাডজাস্ট করা যায়, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি 4 বছরে করতে হবে। নেক্সট আসছে এফএনও। এফএনওর ক্ষেত্রে যদি কোনো লস হয়ে থাকে তাহলে সেটা সেট আপ করতে গেলে আমাকে শুধুমাত্র কিন্তু ইনকাম স্যালারি, ইনকাম যে হচ্ছে যে কোনো ইনকাম তার সঙ্গে কিন্তু এফএনও লস অ্যাডজাস্ট করা যায়, এক্সেপ্ট স্যালারি থেকে যে ইনকাম আসে সেটা ছাড়া। তো এটাকে ছাড়া যে কোনো ক্ষেত্রে কিন্তু লসটাকে অ্যাডজাস্ট করা যায়। এটা আমরা চলে আসবো, দ্যাট ইজ এসটিটি। এটা নিয়ে অনেক প্রশ্ন অনেকের থাকে, যেখানে আমরা বলছি সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স বলে এটাকে, সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স। এই এসটিটিটা কোন কোন ক্ষেত্রে লাগে, কি লাগে? এটা নর্মালি যেটা হয় আমরা দেখেছি বাজেট যেটা হয়েছিল 2004-এ, সেখানে কিন্তু এটাকে ইন্ট্রোডিউস করা হয়। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে যে কোনো ইনভেস্টরকে সবসময়তে কিন্তু যে স্টকসের লায়াবল টু পে স্পেসিফাইড ট্যাক্স অন দ্য টোটাল পেইড, যে অ্যামাউন্টটা অথবা যে রিসিভ করছে যে অ্যামাউন্টটা তার উপরে। এবারে কোন কোন ক্ষেত্রে রাখছে, একটা রাখছে স্টকসের ক্ষেত্রে রাখছে, নেক্সট আসছে অপশন, ফিউচার্স, সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে লাগছে এক্সচেঞ্জ ট্রেড ফান্ড, যেটাকে বলা হয় এক্সচেঞ্জ বেসড ট্রেড ফান্ড বলা হয়। আচ্ছা, এবারে কত করে লাগছে যখন প্রত্যেক কেনা বা বিক্রি করার সঙ্গে সঙ্গে যেটা লাগছে সেটা হচ্ছে 0.1% দিতে হচ্ছে, 1% লাগছে ইকুইটির ক্ষেত্রে। আর মিউচুয়াল ফান্ড এটা হচ্ছে ইকুইটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 0.1%, আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 0.025% লাগছে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। মিউচুয়াল ফান্ড যখন নেক্সট আমরা যেটা পার্টে যাব সেটা হচ্ছে ট্যাক্স হারভেস্টিং। এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট এবং সেটাকে নিয়ে এবার আলোচনা করব আমরা। সেটাকে বলছি আমরা যেটা ট্যাক্সটাকে হারভেস্টিং, লং টার্ম ক্যাপিটাল গেইন। এই যে ক্যাপিটাল গেইন যেটা হচ্ছে, প্রফিট হচ্ছে, তো ইনকাম ট্যাক্স বলছে তার জন্য আমাকে ট্যাক্স দিতে হবে। ভালো কথা, ট্যাক্স এলটিসিজি কীভাবে ক্যালকুলেশন হয়? এলটিসিজি ক্যালকুলেশন হচ্ছে 1 লক্ষ টাকা পর্যন্ত প্রথম ছাড় দেওয়া হয়। সাপোজ জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, আমি এটাকে এলটিসিজির ক্ষেত্রে ধরে নিচ্ছি। এলটিসিজির ক্ষেত্রে যদি ধরে নিই এটাকে এলটিসিজি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা কারোর যদি 10 লক্ষ টাকা ইনভেস্ট করে থাকে এবং দেখা গেল নেক্সট 1 ইয়ার পরে সেটা হয়ে গেল 13 লাখ, তো সেক্ষেত্রে তাকে তার নর্মালি প্রফিটের পার্সেন্টেজ বা রিটার্ন যেটা আসছে প্রফিট হচ্ছে 3 লাখ নর্মাল ক্যালকুলেশন অনুযায়ী। এইবারে সেক্ষেত্রে তাকে কিন্তু 3 - 1 = 2 লাখ। এই 2 লাখের ওপরে তাকে দিতে হচ্ছে 10% রেটে রিটার্ন, দ্যাট মিনস 20,000 টাকায় তাকে কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে, এটা হচ্ছে তাকে দিতে হবে। ওকে, তো এটা হচ্ছে নর্মাল এলটিসিজির ক্ষেত্রে আমরা দেখেছি। কিন্তু এখানে ট্যাক্স হারভেস্টিং করে কি আমরা সুবিধা কি হতে পারে, কোন ক্ষেত্রে ট্যাক্স হারভেস্টিং বেটার কাজে লাগবে সেটা একটা দেখার ব্যাপার রয়েছে। এইবারে আমি যদি এইটাকে কি করি, ট্যাক্স হারভেস্টিং ব্যাপারটা কীরকম, যেটা পাচ্ছি, যে টাকাটা আমার আসছে সেইটাকে আমি যদি আবার রোলিং করে দিই, 1 বছর আমার টাইম দেওয়া থাকে, এটাকে 1 ইয়ার বলছি, 1 ইয়ার টাইম দেওয়া থাকে। তার মানে আমি যখন 10 লক্ষ টাকা, সাপোজ জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, 10 লক্ষ টাকা 1 বছরে দেখা গেল 11 লক্ষ টাকা হলো। তো নেক্সট আমি কি করছি, আমার টার্গেট রয়েছে 13 লক্ষ, ঠিক আছে। নেক্সট আমি কি করছি, এখানে আমি যদি এটাকে উইথড্র করে নিই এই 1 বছর পরে, নেক্সট 1 ইয়ার যে বাদে আমার এটা 11 লাখ হলো। তার মানে আমি এখান থেকে কি করছি, আমি পাচ্ছি 11 - 10 = 1 লাখ, -1 লাখ হচ্ছে এক্সেমশন = 0 ট্যাক্স। এটা ফার্স্ট ইয়ারে হয়ে গেল। যেই মুহূর্তে আমার এটা হয়ে গেল 0, আমি নেক্সট টাইমে কি করলাম, আবার ইনভেস্ট টোটালটা টাকাটা কত পরিমাণ রয়েছে আমার কাছে, 11 লাখ। তারপর 11 লাখ আমি ফ্রেশভাবে ইনভেস্ট করে দিলাম। এবার এই 11 লাখ যখনই আমি ইনভেস্ট করে দিলাম ফর নেক্সট ইয়ার,
আমি এটাকে আমার চেঞ্জ হয়ে গিয়ে যদি যেটাই দাঁড়ালো, যদি সাপোজ যদি দাঁড়ায় 12 লাখ, সেক্ষেত্রে আবার সেম ওয়েতে আমরা দেখে নেব 12 মাইনাস 11 ইকুয়াল টু 1 লাখ আর -1 ইকুয়াল টু 0 ট্যাক্স। নেক্সট ইয়ারেও কিন্তু আমরা উইদাউট ট্যাক্সে চালিয়ে যেতে পারছি। তো থার্ড ইয়ারে এরকম হয়ে গেল সেকেন্ড ইয়ার, অ্যান্ড থার্ড ইয়ার যখন হচ্ছে সেম ওয়েতে আমরা দেখে নিচ্ছি সেটা হচ্ছে যেটা 12 লাখটা ফ্রেশ ইনভেস্টেড হলো এবং সেটা গিয়ে দাঁড়ালো গিয়ে 13 লাখ। এখানেও সেমভাবে আমরা দেখলাম ট্যাক্স হয়ে গেল 0। তো এই সুবিধাটা এখানে রয়েছে। সেটা হচ্ছে ITR 1, ITR 2 এবং ITR 3 এর মধ্যে মেন পার্থক্যগুলো আমরা দেখে নেব। তো ITR 1 এর ক্ষেত্রে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ইনকাম, ইন্ডিভিজুয়াল ইনকাম, যারা সাধারণ মানুষ, সাধারণ যে নর্মাল রেসিডেন্সিয়াল পার্সন ইন্ডিভিজুয়াল, তার ক্ষেত্রে ইনকাম যখন 50 লাখ টাকা কম আসে তখন ITR 1 সে ইউজ করতে পারছে। ITR 1 এর মাধ্যমে সে নর্মাল যেরকম স্যালারিড পার্সন সে সেই মতো ট্যাক্স রিটার্ন জমা করছে। নাম্বার ITR 2 এর ক্ষেত্রে যেরকম স্যালারিড পার্সন পাচ্ছে, সঙ্গে সঙ্গে তার জন্য ক্যাপিটাল গেইন থেকে যে ইনকাম আসছে সেগুলো বা সেক্ষেত্রে পেনশন, কিন্তু ক্যাপিটাল গেইনটা তার থাকতে হচ্ছে, বা ইনকাম ফ্রম মাল্টিপল হাউস এইগুলো ধরনের যেমন থাকছে, বা ফরেন অ্যাসেট থাকছে, বা এই ধরনের পেনশন পাচ্ছে, সেখানে ITR 2 ইউজ করা হচ্ছে। কিন্তু ITR 1 হচ্ছে যেখানে ক্যাপিটাল গেইন থাকছে না, এটা মেইন ডিফারেন্স। নাম্বার 3, দিস ইজ ITR 3। ITR 3 ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়াল হতে পারে, কিন্তু তাদের যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে প্রফিট অফ গেইন বিজনেস অথবা প্রফেশন থেকে যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ITR 3 ইউজ করছি। যেরকম আমরা এখানে দেখতে পেয়েছি এফএনওর ক্ষেত্রে বা যে ধরনের বিজনেস রিলেটেড যেসব ধরনের কাজগুলো হয় বা সুইং ট্রেডের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রফিট বিজনেস বা প্রফেশন থেকে ইনকাম দেখাচ্ছে, সেখানে কিন্তু আমরা এটাকে ITR 3-তে ইউজ করছি। কিন্তু আমরা যখন ইন্ট্রাডে ইউজ করছি, ইন্ট্রাডে কিন্তু এগুলোর থেকে আলাদা। ইন্ট্রাডের ক্ষেত্রে কিন্তু একে বলা হচ্ছে স্পেকুলেটিভ। 30% ট্যাক্স ব্র্যাকেটে সে পড়ছে কোনো রকম এছাড়াই, সে ইনকামের ক্ষেত্রে যে কোনো ইনকামই তার হবে 30% স্ট্রেট, তারপর ট্যাক্স ক্যালকুলেশন করে নেওয়া হবে। নেক্সট আমরা চলে আসবো, তাহলে এর মধ্যে আমরা বুঝে গেলাম ইকুইটি ডেলিভারি, আমরা ইন্ট্রাডে বুঝলাম। এফএনওর ক্ষেত্রে ট্যাক্স কী হবে, ডিভিডেন্ড লস সেট অফ, STT বুঝলাম। এবারে আসছি ট্যাক্স হারভেস্টিং বুঝে গেলাম, এবং ITR 1, 2, 3 তিনটে বোঝা গেল। এইবারে নেক্সট আমরা চলে আসবো ITR 1টা কীভাবে ক্যালকুলেশন হয়, ITR 1-এর ক্ষেত্রে সুবিধা কী কী আছে সেটা একবার আমরা দেখে নেব। ITR 1-এ আমরা দেখে নিচ্ছি যেটা হয় নর্মালি, খুব শর্টে ITR 1টা বুঝিয়ে দিচ্ছি। নর্মালি যেটা লাগছে সেটা হচ্ছে ফার্স্ট পার্সোনাল ইনফরমেশন আমাদের দিতে হচ্ছে, নেক্সট পয়েন্ট যেটা সেটা হচ্ছে নেক্সট জায়গায় সেটা হচ্ছে গ্রস টোটাল ইনকাম দেখাচ্ছে। এর থেকে কি বাদ যাচ্ছে, কিছু ডিডাকশন আছে। এখানে একটা আছে ওল্ড রিজাইমের গল্প থাকছে, আর একটা হচ্ছে নিউ রিজাইমের গল্প থাকছে। আমি নিউ রিজাইমটা পরে আসছি, আমি এখন ওল্ডকে নিয়ে বক্তব্য রাখছি। ওল্ডটার ক্ষেত্রে যেটা বক্তব্য সেটা হচ্ছে কিছু ডিডাকশন রয়ে গেছে, যে ডিডাকশনগুলো আমাদেরকে কিন্তু ইনকাম ট্যাক্স অ্যাক্ট, যেটা IT অ্যাক্ট 1961-এ আমাদেরকে বলা হয়েছে। সেখানে হচ্ছে এক নম্বর হচ্ছে আন্ডার সেকশন 80C ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1.5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ছাড় পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত। এবারে আন্ডার সেকশন 80C-র মধ্যে কী পড়ছে, এর মধ্যে যেরকম পড়ছে EPF আমরা দেখেছি, সঙ্গে সঙ্গে হচ্ছে PPF আমরা দেখেছি, এর সঙ্গে NSC, এর সঙ্গে দেখেছি ELSS, এর সঙ্গে দেখেছি সেটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা SSY। এই সমস্তগুলো কিন্তু এর আন্ডারে পড়ছে। তো এইটা হয়ে গেল এইগুলো আন্ডার সেকশন 80C। এছাড়া যে আরও ডিডাকশন, কিছু এক্সট্রা ডিডাকশনও রয়েছে, যেরকম আমরা বলছি আন্ডার সেকশন 80D বলতে গেলে বোঝা যেতে পারে যে ধরনের হেলথ ইন্স্যুরেন্স, যে ইন্স্যুরেন্সগুলো থাকে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, হেলথ ইন্স্যুরেন্স, সেক্ষেত্রে কিন্তু আন্ডার সেকশন 80D আমরা পাবো। নেক্সট আমরা যেটা পাচ্ছি সেটা আরেকটা ডিডাকশন থাকছে, সেটা হচ্ছে 80TTA এর ক্ষেত্রে এখানে কিন্তু আমরা যেটা হয় সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট হচ্ছে 10,000। আমরা যখন ছিলাম 80Dর ক্ষেত্রে আমরা দেখেছি 80D এখানে আমাদের ম্যাক্সিমাম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে 26,000 টাকা ম্যাক্সিমাম ছাড় পাওয়া যেতে পারতো আগে। এবারে আসছি নেক্সট, সেটা হচ্ছে 80TTA যেটা রয়েছে, 80TTA-তে আমাদেরকে বলা হচ্ছে যেটা 80TTA এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে 10,000 টাকা ম্যাক্সিমাম, এই পর্যন্ত
ম্যাক্সিমাম ছাড় পাওয়া যাবে। টিটিএটা কী জিনিস? এটা হচ্ছে সেভিংসে যে ইন্টারেস্টগুলো পাওয়া যাচ্ছে, সেভিংসের ইন্টারেস্টগুলো কিন্তু সেটা কিন্তু ম্যাক্সিমাম ছাড় পাওয়া যেতে পারে। নেক্সট আমরা চলে আসবো, দ্যাট ইজ 80 টিটিবি। এটা হচ্ছে সিনিয়র সিটিজেন, তাদের ক্ষেত্রে হয় 80 টিটিবি। সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিনিয়র যে সিটিজেন থাকে তাদের সেভিংসের ইন্টারেস্ট, এফডি ইন্টারেস্ট, এসব ক্ষেত্রে কিন্তু টিটিবিতে ক্যালকুলেশনের কাজে লাগে। এবার আসছি নেক্সট পয়েন্টে, 15G 15H, এই ব্যাপারটা একটুখানি দেখিয়ে দেওয়া। 15G আর 15H আমরা বহুবার বলেছি 15G 15H এর কথা নিয়ে, কিন্তু ব্যাপারটা কী? 15Gর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্যাক্স ক্যালকুলেশন হচ্ছে, আমরা ট্যাক্স ডিপার্টমেন্ট ট্যাক্সকে জানিয়ে দিচ্ছি যে এই অ্যামাউন্ট যেটা আমার কাছে পাচ্ছি, যে ইনকামটা আমার হচ্ছে, সেটা কিন্তু ট্যাক্সেবল মধ্যে পড়ছে না, সে কারণে 15G। আর 15H হচ্ছে সিনিয়র সিটিজেন যারা আসছে তাদের জন্য হচ্ছে 15H, এটাকে ফিল আপ করে দিতে হচ্ছে। যখন আমরা ডিভিডেন্টের ক্ষেত্রে দেখেছি যে 15G কিন্তু ফিল আপ করে দিতে হচ্ছে, অথবা সিনিয়র যে 60 বছরের ওপর তার ক্ষেত্রে 15Hও আমরা ফিল আপ করে দিতে হয়। তো নেক্সট আমরা সেক্ষেত্রে বলা হতে পারে যে ইনভেস্টারে যে ইনকাম করছে অ্যান্ড বছরে, সেটা টোটালি এক্সেমশন পড়ছে, এক্সেমশন লিমিটের মধ্যে পড়ছে বলে জানানো হয় থাকে। বন্ধুরা, এবারে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, অনেকেরই প্রশ্ন রয়েছে যে তাদের ইনকাম যেটা রয়েছে, ইনকাম স্যালারি থেকে যে ইনকাম হচ্ছে তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু স্টক মার্কেটেও বিনিয়োগ করছে, ফলে তাদের যে ট্যাক্সটা দিতে হবে সেই ট্যাক্সটা কীভাবে ক্যালকুলেশন হবে, এই ট্যাক্স ক্যালকুলেশন কী করে তৈরি হবে। তো প্রথমত আমাদের জানতে হবে যেটা, সেটা হচ্ছে এটা কি লং টার্ম না এটা কি শর্ট টার্ম, প্রথমে জেনে নিতে হবে। যদি এটা লং টার্ম হয়ে থাকে ইনভেস্টার, সেক্ষেত্রে কখন আমাদেরকে ট্যাক্স ক্যালকুলেশন হবে, যখন আমি এটা কি করব, প্রফিট বুকিং করব। প্রফিট বুকিং না হওয়া পর্যন্ত কিন্তু কোনো ট্যাক্স আমাকে দিতে হচ্ছে না। যখনই আমি একবার প্রফিট, এখানে অনেক কনফিউশন থেকে অনেকেই বলে বা অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে ট্যাক্সটা নাকি প্রতি বছরই দিয়ে যেতে হবে, যদি প্রফিট বুক, এক্ষেত্রে বলছি ট্যাক্স তো প্রতি বছরই দিতে হয়, কিন্তু এই স্টক মার্কেটের ক্ষেত্রে যখন আপনি প্রফিট বুকিং করছেন একমাত্র তখনই আপনাকে কিন্তু ট্যাক্সটা ক্যালকুলেশন হচ্ছে, এবং তার আগ পর্যন্ত কিন্তু এর জন্য কোনো দিতে হচ্ছে না। আমি এটা বলছি লং টার্মের ক্ষেত্রে হয়ে গেল। এবার আসি শর্ট টার্ম ক্ষেত্রে। শর্ট টার্ম ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন যেখানে হচ্ছে, শর্ট টার্মকে দেখে নিতে হবে। যেরকম শর্ট টার্ম ক্ষেত্রে আমরা বলতে পারছি 15% চার্জ করা হয়ে থাকে। এটা সেকশনে এটাকে বলা হয়েছে যে 15% চার্জ করা হবে শর্ট টার্মের ক্ষেত্রে। আর লং টার্মের ক্ষেত্রে যারা বলা হয় 112A, সেখানে কিন্তু বলা হচ্ছে 10% রেটে ক্যালকুলেশন হবে। তো এটা দাঁড়িয়ে গেল আমাদের লং টার্ম এবং শর্ট টার্মের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তাহলে কী ক্যালকুলেশন তখন হবে, ধরে নিতে হবে আমাদের যে ট্যাক্স ব্র্যাকেট যেটা থাকবে, সেই ব্র্যাকেট অনুযায়ী যে ট্যাক্স স্ল্যাব থাকবে, এক একজনের তো এক এক ধরনের স্ল্যাব অনুযায়ী থাকে, তো সেই অনুযায়ী তার যে ব্র্যাকেটটা থাকবে সেই অনুযায়ী কিন্তু ক্যালকুলেশনটা হবে। তো এইবারে আমরা জেনে নেব যে নতুন ক্ষেত্রে পুরনো ক্ষেত্রে ডিফারেন্স কী। আর যেটা আগে বলছিলাম, একটা হচ্ছে ওল্ড রেজাইম, আর রিসেন্ট যেটা এসছে সেটা হচ্ছে নিউ রেজাইম। এইখানে স্ল্যাবের গল্পটা চলে আসছে। স্ল্যাবটা যখন বলছি তখন এই ব্যাপারটা এখানে আসছে। যখন 2.5 থেকে 5 পর্যন্ত যেখানে নিচ্ছি, সেখানে 5 লাখ পর্যন্ত, সেখানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%। সেখানে আমরা দেখে নিচ্ছি 5 to 10 যখন নিচ্ছি তখন হয়ে যাচ্ছে এটা 5%-এর পরে 20%। আর 10 লাখ অ্যাবোভ যেখানে হয়ে যাচ্ছে সেখানে আসছে 30%। এবারে নিউ রেজাইমের ক্ষেত্রে ব্যাপারটা দাঁড়াচ্ছে 3 লাখ থেকে 6 লাখ যেখানে আসছে সেখানে আমরা বলবো 5%। নেক্সট আসছে যেটা, সেটা হচ্ছে 6 লাখ to 9 লাখ, সেখানে আসছে 10%। এবার আমি যখন 9 থেকে 12 হয়ে যাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি এটা হয়ে যাচ্ছে 15%। নেক্সট আমি দেখে নিচ্ছি 12 লাখ to 15 লাখ, 15 লাখ যেখানে আসছে সেখানে এটা চলে যাচ্ছে 20। এবারে গ্রেটার দ্যান যখন 15 হয়ে যাচ্ছে তখন সেখানে হচ্ছে 30% ব্র্যাকেট। তো এই হলো মেইন ডিফারেন্স আমরা দেখতে পেলাম ওল্ড নিউয়ের মধ্যে। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে আন্ডার সেকশন 80C যে ডিডাকশানগুলো হতো বা আদার ডিডাকশানগুলো ছিল, সেইগুলো কিন্তু এর ক্ষেত্রে কোনোটাই নেই। এর ক্ষেত্রে যেরকম আমরা দেখেছি যে ট্যাক্সের সুবিধাগুলো ছিল সেগুলো কিন্তু নেই। যেরকম আমি দেখেছি এইচআরে কিন্তু যেটা ছিল এর ক্ষেত্রে, কিন্তু এইচআরে কিন্তু এর ক্ষেত্রে নেই। নেক্সট আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে লিভ ট্রাভেল অ্যালাউন্স যেটা ছিল LTA, সেটা কিন্তু এর ক্ষেত্রে নেই। আমরা যেটা দেখেছি অ্যালাউন্স যে ছিল, আদার্স অ্যালাউন্সগুলো যেগুলো ছিল সেগুলো সমস্ত কিছু কিন্তু এর ক্ষেত্রে অফ হয়ে গেছে। প্লাস আমরা দেখেছি ফুড ক্যান্টিন, আদার ট্যাক্স যে ফ্রি ছিল অ্যালাউন্স, সেগুলো এর ক্ষেত্রে অফ হয়ে গেছে। আমরা দেখেছি 80C বা এখানে দেখেছি 80C ছাড়াও 80D, সেটা অফ হয়ে গেছে। এবার আমরা দেখেছি 80 TTA এটা অফ হয়ে গেছে। এগুলো সমস্ত কিছু অফ হয়ে গেছে। তো এইগুলো সব অফ হওয়ার পরে
যেটা দাঁড়াচ্ছে সুবিধা হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্টলি যে সুবিধাটা দিচ্ছে সেটা হচ্ছে আন্ডার সেকশন 87A-তে এদের একটা রিবেট দেওয়া হয়। আন্ডার সেকশন 87A রিবেট হচ্ছে 25,000 টাকা পর্যন্ত করা হয়েছে রিবেটটা। আর নেক্সট ওয়ান হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডিডাকশনে একটা 50,000 টাকা প্রপোজাল রয়েছে। তো এই হলো নিউ আর ওল্ডের মেইন ডিফারেন্স। এইবারে আমি যখনইবারই আমি বলেছি যে এই ক্যালকুলেশনগুলো হচ্ছে ইকুইটির ক্ষেত্রে বা ইন্টারের ক্ষেত্রে বা এফএনওর ক্ষেত্রে ডিফারেন্স, ইন্টারের ক্ষেত্রে নয়, ইকুইটির ক্ষেত্রে আপনার যে ব্র্যাকেটে আপনি পড়বেন, সাপোজ আপনি যখন এই ব্র্যাকেটে পড়ছেন বা আপনি যখন এইখানে চলে আসছেন, এখানে যখন কোনো একটা ব্র্যাকেটে আপনি পড়ছেন, তখন সেই ব্র্যাকেট অনুযায়ী আপনার স্ল্যাব দাঁড়াচ্ছে 10%। এবার আপনি যখন ডিভিডেন্ড পাচ্ছেন তখন ডিভিডেন্ডে আপনার তৈরি হচ্ছে কিন্তু এই 10% হিসেবেই ডিভিডেন্ড হচ্ছে। যার এই স্ল্যাবে পড়ে যাচ্ছে সে ডিভিডেন্ড কিন্তু 15% হচ্ছে, সেক্ষেত্রে ডিভিডেন্ড কিন্তু 50% স্ল্যাবেই তার ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা একটা মনে রাখার ব্যাপার। তো এই জিনিসটা হচ্ছে প্রেজেন্টলি নিউ রিজাইমে আনা হয়েছে এবং ওল্ড রিজাইম রয়েছে এখন পর্যন্ত, এই ইয়ার পর্যন্ত রয়েছে। দেখা যাক নেক্সট ইয়ারে কী করে। শর্টে পুরো ব্যাপারগুলো কমপ্লিট করছি, সময়টা খুবই কম বলে। তো প্রথম আমরা যেটা জেনে নিয়েছিলাম সেটাকে এবার টোটাল ওভারভিউ করে নিচ্ছি। একটা হচ্ছে ইকুইটি ডেলিভারি বলতে বোঝাচ্ছে যেরকম ধরনের আমরা কোনো একটা যখন কিনছি রেখে দিচ্ছি, লং টাইম হোল্ড করছি বা শর্ট টাইম হোল্ড করছি, শর্ট টাইম মানে সুইং ট্রেডের ক্ষেত্রে কিছুদিনে হোল্ড করে রাখছি, সেক্ষেত্রে যখন হচ্ছে তখন আমরা বলছি ইকুইটি ডেলিভারির ক্ষেত্রে কী দেখা যাচ্ছে যে আপনার হিসেব দাঁড়াচ্ছে ITR 2 এর মধ্যে আপনার ট্যাক্স ক্যালকুলেশন হচ্ছে এবং সেক্ষেত্রে লং টার্ম বা শর্ট টার্ম বুঝে নেওয়া। যদি শর্ট টার্ম হয়, 1 বছরের কম আপনি সেল করে দেন পার্টিকুলার স্টকটা, সেক্ষেত্রে আপনার STCG পড়ছে। STCG যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কী করতে হচ্ছে, 15% রেটে ক্যালকুলেশন হচ্ছে শর্ট টার্মের জন্য এবং সে আর যদি আপনি লং টার্ম রেখে দেন সেক্ষেত্রে আমি যে ছাড়টা পাচ্ছি সেটাকে হচ্ছে 1 লাখ রুপিস পর্যন্ত আপনি ছাড় পাচ্ছেন। 1 লাখের ওপরে যে টাকাটা দাঁড়াচ্ছে সেইটার উপরে কিন্তু ট্যাক্স ক্যালকুলেশন হচ্ছে 10% রেটে। তাহলে এটা বোঝা গেল ইকুইটির ক্ষেত্রে। চলে আসছে ইন্টারডেকে এরা বলছে ট্যাক্স ডিপার্টমেন্ট এটা স্পেকুলেটিভ বিজনেস যেগুলো হয় সেগুলো 30% স্ট্রেট চার্জ করা হয়। এরপরে কোনো স্ল্যাবের ব্যাপার নেই, যাই দাঁড়াবে তার টোটাল দাঁড়াবে। এবং সেট অফ বলে যে ব্যাপারটা আমি আগে বলেছি, সেট অফ এক্ষেত্রেও হয়, উপরে ইকুইটি ডেলিভারি সেখানেও সেট অফ হয়। সেট অফ প্রত্যেক ক্ষেত্রেই হয়। ইকুইটি ডেলিভারির ক্ষেত্রে সেট অফের যে সুবিধাগুলো রয়েছে ইন্টারের ক্ষেত্রে সেট অফ কিন্তু তার থেকে কম, 4 বছরের মধ্যে সেট অফ করে নিতে হবে, কিন্তু এর ক্ষেত্রে 8 বছর সময় দেওয়া হচ্ছে। এবার এখানে দেখেছি শর্ট টার্ম গেইন যেটা লস যদি হয় সেক্ষেত্রে শর্ট টার্ম টু শর্ট টার্ম এখানে অ্যাডজাস্টমেন্ট হয় বা শর্ট টার্ম টু লং, কিন্তু লং যদি কখনো লস হয়ে থাকে কখনই আমরা শর্ট টার্মের সঙ্গে সেট আপ করতে পারবো না। নেক্সট আসছে ইন্টারডের ব্যাপার। ইন্টারডের ক্ষেত্রে যখন পার্টিকুলার কোনো লস হয়ে থাকে শুধুমাত্র ইন্টারডে দিয়েই আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, সেট আপ করতে হবে, অন্য কোনোভাবে হবে না। নেক্সট আমরা চলে আসবো এফএনওর ক্ষেত্রে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এফএনও যেটাকে বলা হয় ট্রেড, এটাকে এক ধরনের নন স্পেকুলেটিভ বলা হচ্ছে বিজনেস, এবং এর ক্ষেত্রে বলা হয় একে বিজনেস ইনকাম বলা যেতে পারে, ইনকাম অথবা লস যে কোনো একটা হতে পারে। এর ক্ষেত্রে যেটাকে বলা হয় আন্ডার সেকশন 44AB ক্ষেত্রে বলা হচ্ছে যে এই ধরনের যে ইনকামগুলো আমাদের যে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু যেরকমভাবে বিজনেস ক্ষেত্রে ITR 3 আমরা ইউজ করে থাকি সেই হিসেবেই এফএনও ক্ষেত্রে কিন্তু ITR 3 ইউজ করা হবে এবং যেরকম ধরনের স্ল্যাব অনুযায়ী ক্যালকুলেশন হবে এবং সেই অনুযায়ী কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হবে। নেক্সট যে প্রশ্নটা চলে আসছে সেটা হচ্ছে ডিভিডেন্ড ট্যাক্সের ক্ষেত্রে আমরা দেখে নিয়েছি। ডিভিডেন্ড ক্ষেত্রে 5,000 টাকা পর্যন্ত কোনো ব্যাপার না, কোনো যে কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে সে কোম্পানি কোনো কিছুই কিন্তু ছাড় দিচ্ছে, কোনো রকম ট্যাক্স কাটছে না। সেক্ষেত্রে অটোমেটিক্যালি সেই টাকাটা যে ইনকাম হবে যদি তার ইনকাম স্ল্যাবের মধ্যে পড়ে, আদার সোর্স অফ ইনকামের মধ্যে কিন্তু টাকাটা এই টোটাল ডিভিডেন্ডটা ঢুকে যাচ্ছে এবং সেই হিসেব যখন তখন তার যে স্ল্যাব পড়ছে সেই স্ল্যাব অনুযায়ী সে যদি 10 স্ল্যাবে পড়ছে কি 20 স্ল্যাবে পড়ছে তার ক্ষেত্রে ডিভিডেন্ড কিন্তু ওর হিসেবেই 20% হিসেবে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। যদি কারোর 5,000 টাকার বেশি ডিভিডেন্ড সে পেয়ে থাকে সেক্ষেত্রে তা কী করছে, অটোমেটিক্যালি সেই কোম্পানি তা কী করতে 5,000 টাকা থেকে সে সাপোজ যদি কেউ 6,000 টাকা সে ডিভিডেন্ড পেয়ে থাকে তার মানে মাইনাস সেই 600 টাকাটা, এই টাকাটা কিন্তু অটোমেটিক কোম্পানি যে স্টক কোম্পানি তারা মাইনাস করে দিয়ে 5,400 টাকা পাঠিয়ে দেবে আর এই 600 টাকাটা রিটার্ন চলে দিতে হবে এবং যদি এক্সেস রিটার্ন দেখানো হয় সেক্ষেত্রে রিফান্ড সে পেতে পারে। তো হয়ে গেল এই পার্টটা। নেক্সট আমরা চলে আসি লস সেট অফ, যেটা আমি আগেই বারবারই বলে দিয়েছি LTC STC কীভাবে লস সেট আপ হয়ে থাকে। লস সেট আপে খুব ভালো প্রসেস একটা, যে প্রফিট হলে আমরা যখন ট্যাক্স দিচ্ছি তাহলে লস হলে কেন লসটা অ্যাডজাস্টমেন্ট হবে না, তো এটা হয়ে গেল। নেক্সট আমরা দেখেছি STT, সব ক্ষেত্রে কম বেশি STT লাগছে, যখনই একটা স্টক কেনা তখন এটা দেখা যায় যে আর পার্টিকুলার স্টকের সঙ্গে STT এর চার্জেস নেওয়া হয়। এই চার্জেসটা সব ক্ষেত্রে নয়, ইনক্লুডিং মিউচুয়াল ফান্ডে যখন সেল করা হয় তখনও নেওয়া হয় থাকে, সব ক্ষেত্রেই কিন্তু বাই সেলে লাগছে। এবারে নেক্সট ট্যাক্স হারভেস্টিং, একটা দারুণ প্রসেস। এই প্রসেসের মাধ্যমে আপনারা কিন্তু
ট্যাক্সটা কিছুটা হলে বাঁচাতে পারবেন। এবং যদি প্রতি বছরে আপনি টাকাটা জমা করছেন এবং সেটা যদি 1 লাখ আপনাকে যেখানে ছাড় দিচ্ছে আপনি সেটা নিয়ে আপনি টাকাটা তুলে নিচ্ছেন, তুলে নিয়ে গিয়ে নেক্সট ইয়ারে আবার ইনভেস্ট করছেন, বা এরকম 2 বছর 3 বছর 2 বছরের জন্য ইনভেস্ট করছেন, তাহলে 1 লাখ পর্যন্ত আপনি ছাড় পাচ্ছেন, নেক্সট 1 লাখের জন্য অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। তো এটা হয়ে গেল ট্যাক্স হারভেস্টিংয়ের গল্প হয়ে গেল। নেক্সট আমরা ITR 1, 2, 3 আমরা যে ডিফারেন্স কি সেটা আমরা আগে বলে নিয়েছি। ITR 4ও রয়েছে, অত এই সময় কম থাকার জন্য সবগুলোকে বলা গেল না। তো এই মুহূর্তে এই পর্যন্ত আমরা ব্যাপারটা বুঝে গেলাম। তো বন্ধুরা আজকে মোটামুটি আমরা একটা মিনিমাম একটা আইডিয়া পেয়ে গেলাম। বহু আমার সাবস্ক্রাইবার এবং কমেন্ট করে জানিয়েছে এবং যে এই ব্যাপারটা একটা আইডিয়া দেওয়ার জন্য। তো আমার আশা করি এটা একটা আপনারা মিনিমাম একটা আইডিয়া পেয়ে গেলেন। ভবিষ্যতে যদি কখনো দরকার পড়ে, আপনাদের যদি উৎসাহ থাকে এবং আমি অনেকেই আপনারা বলেন, সেক্ষেত্রে আমি ডিটেলস কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারের পর আলোচনা করব। তো এইখানে আজকের মতো কমপ্লিট করে নিলাম। ধন্যবাদ সবাইকে। যদি আমার নিউ এখানে ভিউয়ার থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে। এরকম দারুণ ইন্টারেস্টিং আরও স্টক নিয়ে এবং অন্যান্য মিউচুয়াল ফান্ড নিয়ে দারুণ সুন্দর জেনুইন ইনফরমেশনগুলো পাওয়ার জন্য। আর আমার পুরনো যদি যারা সাবস্ক্রাইবার রয়েছে লাইক আর শেয়ার করলে খুব খুশি হব।